কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 10 এর কোশ্চেনগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-1, কোন পদার্থটির আপেক্ষিক তাপের মান সর্বাধিক? অপশান এ পারদ, অপশান বি জল, অপশান সি তামা, অপশান ডি সীসা। সঠিকটা হবে অপশান জল। তারপর 1-2, অভিকর্ষ না থাকলে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব নয়? অপশান এ পরিবহন, অপশান বি পরিচালন, অপশান সি বিকিরণ, অপশান ডি সবগুলি। সঠিকটা হবে অপশান সি বিকিরণ। তারপর 1-3, জৈব নিঘটকগুলি প্রধানত অপশান এ শর্করা জাতীয় পদার্থ, অপশান বি ফ্যাট জাতীয় পদার্থ, অপশান সি প্রোটিন জাতীয় পদার্থ, অপশান ডি কোনোটিই নয়। সঠিকটা হবে অপশান সি প্রোটিন জাতীয় পদার্থ। তারপর 1-4, ধাতু জ্বালাইয়ে যে গ্যাসকে পুড়িয়ে প্রচুর তাপ সৃষ্টি করা হয় তা হলো অপশান এ অ্যাসিটিলিন, অপশান বি মিথেন, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি নাইট্রোজেন। সঠিকটা হচ্ছে অপশান এ অ্যাসিটিলিন। তারপর 1-5, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক অপশান এ কমে, অপশান বি বাড়ে, অপশান সি প্রথমে কমে পরে বাড়ে, অপশান ডি একই থাকে। সঠিকটা হবে অপশান এ কমে। তারপর 1-6, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে তা হলো অপশান এ পরিবহন, অপশান বি পরিচালন, অপশান সি বিকিরণ, অপশান ডি পরিবহন ও বিকিরণ। সঠিকটা হবে অপশান সি বিকিরণ। তারপর 1-7, নিচের কোনটি তড়িৎবিশিষ্ট পদার্থ নয়? অপশান এ সামান্য H2SO4 মিশ্রিত জল, অপশান বি গলিত সোডিয়াম ক্লোরাইড, অপশান সি চিনির জলীয় দ্রবণ, অপশান ডি ভিনিগারের জলীয় দ্রবণ। সঠিকটা হবে হচ্ছে অপশান সি চিনির জলীয় দ্রবণ। তারপর 1-8, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো অপশান এ O2, অপশান বি N2, অপশান সি C2, অপশান ডি H2। সঠিকটা হবে অপশান ডি H2। তারপর 1-9, ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎকোষ হলো অপশান এ ভূমিকম্প, অপশান বি ঝড়, অপশান সি বজ্রপাত, অপশান ডি অগ্নুৎপাত। সঠিকটা হবে অপশান সি বজ্রপাত। 2-1, তাপ পরিমাপের এসআই একক কি? উত্তরটা হচ্ছে জুল জে। তারপরে হচ্ছে 2-2, শূন্যস্থান পূরণ করো, সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রভাবক হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে আলো। তারপর 2-3, সত্য বা মিথ্যা লেখো। NH4Cl এ জল দিলে তাপ উৎপন্ন হয়, এটা হবে মিথ্যা। তারপর হচ্ছে 2-4, 1 ক্যালোরির সংজ্ঞা লেখো। বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা একক পরিমাণ বলি। এই একক পরিমাণ তাপের নাম দেওয়া হয় 1 ক্যালোরি। তারপরে হচ্ছে 2-5, হাইড্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে H2 পাওয়া যায়। তবে সোডিয়াম হাইড্রাইড NaH2। তারপরে হচ্ছে 2-5 অথবা নতুন কেনা সাইকেলের রিং চকচকে থাকে, ধীরে ধীরে তার ঔজ্জ্বল্য কমে যায় কেন? সাইকেলের রিমের ওপর ক্রোমিয়ামের আস্তরণ দেওয়া থাকে বাতাসের জলীয় বাষ্প ও অক্সিজেনের প্রভাবে, যা বিভিন্ন ধাতব অক্সাইডে পরিণত হয়, ফলে ঔজ্জ্বল্য কমে যায়। 6, লোহার ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কোন কোন ধাতু ব্যবহার করবে? নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোডে আমি লোহা আর অ্যানোডে হচ্ছে বিশুদ্ধ নিকেল পাত ব্যবহার করব। 2-8, তরলের উপর চাপ কমলে তরলের স্ফুটনাঙ্ক কি বেড়ে যাবে? তবে কমে যাবে। 3-1, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম হলে এসআইতে এই মান কত হবে? লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এই মানকে এসআই এককে জুল পার কিলোগ্রাম রূপান্তর করতে হবে। আমরা জানি 1 ক্যালোরি নিয়ারলি ইজ ইকুয়াল টু 4.184 জুল, 1 গ্রাম ইজ ইকুয়াল টু 001 কিলোগ্রাম বা 1 কিলোগ্রাম ইজ ইকুয়াল টু 1000 গ্রাম। সুতরাং বরফ গলনের লিন তাপ এসআই এককে রূপান্তর করতে হলে 80 ক্যালোরি পার গ্রাম ইজ ইকুয়াল টু 80 ইন্টু 4.184 জুল ডিভাইড বাই 1 ক্যালোরি ইন্টু 1000 গ্রাম ডিভাইড বাই 1 কিলোগ্রাম ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 80 ইন্টু 4.184 ইন্টু 1000 জুল পার কিলোগ্রাম, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3,34,720 জুল পার কিলোগ্রাম। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম হলে এসআইতে এই মান হবে 3,34,720 জুল পার কিলোগ্রাম। এটা হয়ে গেল আমার অ্যান্সার। বা 3-1 অথবা পরিচলন স্রোত কাকে বলে? পরিচলন স্রোত, তরল বা গ্যাসের কোনো অংশ উত্তপ্ত হলে হালকা হয়ে ওপরে উঠে যায় এবং ওপরের ঠান্ডা ও ভারী অংশ নিচে নেমে আসে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোত সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলে, যেমন সমুদ্রবায়ু, স্থলবায়ু। 3-2, বাষ্পায়ন ও স্ফুটন এর মধ্যে পার্থক্য লেখো। বিষয় বাষ্পায়ন স্ফুটন। স্থান, বাষ্পায়ন তরলের উপরিতল থেকে হয়,
স্ফুটন, তরলের সমগ্র তল থেকে স্ফুটন হয়। উষ্ণতা, যে কোনো উষ্ণতাতেই বাষ্পায়ন সম্ভব। স্ফুটন শুধুমাত্র একটি নির্দিষ্ট উষ্ণতাতেই হয়। 3 বৈশিষ্ট্য, বাষ্পায়ন নিঃশব্দে ধীরে ধীরে হয়, স্ফুটন সশব্দে দ্রুত হারে হয়। 4 চাপের প্রভাব, বাষ্পায়ন যে কোনো চাপে ঘটতে পারে। স্ফুটন, তরলের উপরে থাকা বাষ্পের চাপ যখন বাইরের বায়ুচাপের সমান হয় সেই বিশেষতেই স্ফুটন হয়। 3/2 অথবা 30 ডিগ্রি উষ্ণতার 200 গ্রাম ভরের জলের সঙ্গে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 800 গ্রাম জল মেশানো হলো, জলের অন্তিম উষ্ণতা কত? জলের ভর m1 = 200 গ্রাম। প্রথম জলের প্রাথমিক উষ্ণতা T1 = 30 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় জলের ভর m2 = 800 গ্রাম। দ্বিতীয় জলের প্রাথমিক উষ্ণতা T2 = 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গৃহীত তাপ Q1 = m1 × c × Tf - T1, তাহলে 200 × c × Tf - 30। বর্জিত তাপ Q2 = m2 × c × Tf - T2 দিয়ে লিখতে পারি 80 × c - Tf। তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি গৃহীত তাপ বর্জিত তাপ বা Q1 = Q2। এবার Q1 এর মান আর Q2 এর মান বসালাম। 200 × c × Tf - 30 = 80 × c × 80 - Tf। লিখতে পারি 200 × Tf - 30 = 800 × 80 - Tf, বা সেখান থেকে লিখতে পারি 200 Tf - 6000 = 64000 - 800 Tf, বা সেখান থেকে লিখতে পারি 200 Tf + 800 Tf = 64000 + 6000, বা সেখান থেকে লিখতে পারি 1000 Tf = 70000, বা সেখান থেকে লিখতে পারি Tf = 70000 / 1000। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে Tf = 70। তাহলে অতএব জলের অন্তিম উষ্ণতা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। এটা গেল আমার অ্যান্সার। তারপর 4-1 সমীকরণ সহ একটি তাপশোষী এবং একটি তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাদের তাপশোষী বা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় যখন মিথাইল ক্লোরাইড বা HCl উৎপন্ন হয় তখন তাপ শোষিত হয়। CH4 + Cl2, সেখান থেকে হচ্ছে CH3Cl + HCl - তাপ। আর তাপমোচী রাসায়নিক বিক্রিয়া, যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা মুক্ত হয় তাকে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন সালফার ডাইঅক্সাইডকে SO2 বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে সালফার ট্রাই অক্সাইড SO3 উৎপন্ন হয় এবং সেই সঙ্গে তাপ উৎপন্ন হয়। 2SO2 + O2 উভয়মুখী বিক্রিয়া করে হচ্ছে 2SO3 + তাপ। তারপর 4-2 নিচের বিক্রিয়াগুলিতে উপস্থিত জারক ও বিজারক দ্রব্যের নাম লেখো। এতে বলেছে MnO2 + 4HCl, সেখান থেকে হচ্ছে MnCl2 + Cl2 + 2H2O। বিতে বলেছে Cl2 + 2HBr, সেখান থেকে হচ্ছে 2HCl + Br2। আর সিতে বলেছে CuO + H2, সেখান থেকে হচ্ছে Cu + H2O। বিক্রিয়া অনুসারে জারক পদার্থটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পদার্থটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর দ্বিতীয় বিক্রিয়া থেকে হচ্ছে জারক পদার্থ হচ্ছে ক্লোরিন Cl2, বিজারক পদার্থ হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr। আর তৃতীয় জারক পদার্থ হচ্ছে কিউপ্রিক অক্সাইড আর বিজারক পদার্থ হচ্ছে হাইড্রোজেন H2। তারপর 4-3 পানীয় জল ও সমুদ্রের জলের মধ্যে কোনটি অধিক তড়িৎ পরিবাহী, যুক্তিসহ ব্যাখ্যা করো। পানীয় জল এবং সমুদ্রের জলের মধ্যে সমুদ্রের জল অধিক তড়িৎ পরিবাহী। পানীয় জলে যার উৎস নদী, পুকুর বা টিউবওয়েল সামান্য পরিমাণে বিভিন্ন খনিজ লবণ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন গঠিত লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যা শরীরের পক্ষে প্রয়োজনীয়। এখন জলে উপস্থিত আয়নের সংখ্যা কম হয় তাই পানীয় জল খুবই কম তড়িৎ পরিবাহী হয়, কিন্তু সমুদ্রের জলে প্রচুর পরিমাণে লবণ দ্রবীভূত থাকায় উপস্থিত আয়নের সংখ্যাও পানীয় জলের তুলনায় অনেক বেশি হয়, তাই সমুদ্রের জল পানীয় জলের তুলনায় অধিক তড়িৎ পরিবাহী হয়। তারপর 4-3 অথবা তড়িৎ লেপন কি, তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। লেপন পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। এক্ষেত্রে যে বস্তুর ওপর অন্য ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসাবে, যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড, এবং যে পদার্থের প্রলেপ দিতে হবে তার কোনো লবণের জলীয় দ্রবণকে তড়িৎবিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি হলো: 1 ধাতুগুলিকে লোহা মরচে পড়া তথা জলবায়ুর হাত থেকে রক্ষা করা। 2 ধাতুর ঔজ্জ্বল্যতা বজায় রাখা। 3 ধাতুগুলির ক্ষয়রোধ এবং স্থায়িত্ব বৃদ্ধি করা। 4 তীব্র তড়িৎবিশ্লেষ্য এবং মৃদু তড়িৎবিশ্লেষ্য কাকে বলে, উদাহরণ লেখো, উদাহরণ সহ লেখো। তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ যেসব তড়িৎবিশ্লেষ্য পদার্থ গলিত বা
জলে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয় তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, কস্টিক সোডা প্রভৃতি কঠিন পদার্থ এবং সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড প্রভৃতি তরল পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় সামান্য সংখ্যক অণু আয়নিত হয়, অর্থাৎ অধিকাংশ অণু অবিয়োজিত অবস্থায় থাকে, তাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে, যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি। তারপর 4 অথবা এ গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। বিক্রিয়াটা হচ্ছে Mg2+, সেখান থেকে 2A- হয়ে হচ্ছে Mg, আর অ্যানোডে বিক্রিয়া হচ্ছে 2Cl-, সেখান থেকে হচ্ছে 2Cl + 2E-, আর Cl + Cl, সেখান থেকে হচ্ছে Cl2 গ্যাস। 4 অথবা বিতে বলে আয়নাইজেশন কাকে বলে? তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের ওপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। 5 তড়িৎ স্ফুলিঙ্গ কিভাবে সৃষ্টি হয়? দৈনন্দিন জীবনে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি বজ্রপাত ছাড়া একটি উদাহরণ দাও। কোনো আহিত বস্তু যখন তড়িৎক্ষরণের মাধ্যমে তার আধান বর্জন করে বা বিপরীত আধানে আহিত বস্তুর সংস্পর্শে এসে প্রশম অবস্থায় আসে, সেই প্রক্রিয়ায় কোনো ক্ষেত্রে তড়িৎশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়ে ক্ষুদ্র আলোকবিন্দু বা বিস্তৃত উজ্জ্বল আলোকবিন্দুর সৃষ্টি করে। এইভাবে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। জীবনে তড়িৎ স্ফুলিঙ্গের উদাহরণ হচ্ছে কোনো সুইচ চাপতে গিয়ে ছোট তড়িৎ স্ফুলিঙ্গ দেখে থাকতে পারো। বৈদ্যুতিক পোস্টে যেখানে দুটো তার জোড়া আছে সেখানেও তড়িৎ ফুলকি দেখা যায়। তারপর 5 অথবা বর্জ্য নিরোধক কি? এটি কিভাবে কাজ করে? বর্জ্য নিরোধক এটি হলো বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুতল বাড়ি বা অট্টালিকাকে রক্ষা করার এক কার্যকর ব্যবস্থা। প্রখ্যাত আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এটি আবিষ্কার করেন। এই তো মেঘ বাড়ির উপরে এলে মেঘের নিম্নাংশে থাকা উচ্চ আধান ঘনত্ব সম্পন্ন ঋণাত্মক আধান বজ্র নিরোধকের সূচিমুখে ধনাত্মক এবং দূরবর্তী অর্থাৎ নিম্ন প্রান্তে ঋণাত্মক আধান আবিষ্ট করে, যা দ্রুত তামার দণ্ড দ্বারা পরিবাহিত হয়ে মাটিতে চলে যায়। সূচিমুখে আবিষ্ট ধনাত্মক আধানের প্রবল বিকর্ষণের ফলে এবং মেঘের বিপরীত আধান দ্বারা আকৃষ্ট হওয়ার কারণে বায়ুতে উপস্থিত ধনাত্মক আয়নগুলি দ্রুতবেগে মেঘের দিকে ধাবিত হতে থাকে। সূচিমুখের সংস্পর্শে আসা বায়ুর অণুগুলিও সূচিমুখে ঋণাত্মক আধান দ্বারা আহিত হয় এবং সূচিমুখ দ্বারা তীব্র বেগে বিকর্ষিত হয়ে মেঘের দিকে ছুটে যায়। এই দুই ঘটনার ফলাফল হিসাবে তীক্ষ্ণাগ্র শলাকাগুলি থেকে উচ্চ ধনাত্মক আধানে আহিত বায়ুর অণুর স্রোত বা তড়িৎবার্তা ঊর্ধ্বাকাশে থাকা আহিত মেঘের দিকে উচ্চ বেগ সহ অগ্রসর হয়। আহিত বায়ুর অণু এবং আয়নগুলির পথে অবস্থিত বায়ুর অণুগুলির সঙ্গে সংঘাতে আরও ধনাত্মক আয়ন সৃষ্টি করে, যেগুলিও দ্রুত মেঘের দিকে ছুটে যায় এবং মেঘের ধনাত্মক আধানকে আংশিক প্রশমিত করে বজ্রপাত ঘটার সম্ভাবনা প্রতিহত করে দেয়। আসছে লাইফ সায়েন্স পোর্শনে। একে বলেছে জমির একটি সাধারণ আগাছা হলো অপশান এ বিগোনিয়া, অপশান বি রুবেলা, অপশান সি কচুরিপানা, অপশান ডি অ্যামারান্থাস। সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান ডি অ্যামারান্থাস। তারপর 2 যক্ষা রোগটি হলো অপশান এ জলবাহিত, অপশান বি রক্তবাহিত, অপশান সি বায়ুবাহিত, অপশান ডি জল ও বায়ুবাহিত। সঠিকটা হবে অপশান সি বায়ুবাহিত। তারপর 3 সিয়ন ও স্টকের মাধ্যমে কলম সৃষ্টি করা হয়। অপশান এ শাখা কলমে, অপশান বি জোড় কলমে, অপশান সি গুটি কলমে, অপশান ডি দাবা কলমে। সঠিকটা হবে অপশান বি জোড় কলমে। তারপর 2 ইঁদুর দ্বারা মানুষের দেহে কোন রোগ প্রামিত হয়? উত্তরটা হবে প্লেগ। তারপরে হচ্ছে 2 এডসের পুরো নাম কি? পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। 3 শূন্যস্থান পূরণ করো। শস্য আবর্তনে 2টি চাষের মাঝে একবার ড্যাশ উদ্ভিদ চাষ করা হয়? উত্তরটা হচ্ছে সিম্বি গোত্রীয়। তারপর 4 মিল খুঁজে উত্তর লেখো। মেজর কার্প ইস্টু কাতলা ইস্টু মাইনর কার্প ইস্টু ড্যাশ। উত্তরটা হবে বাটা। তারপর 3 SARS এর সম্পূর্ণ নাম কি? এই রোগের উপসর্গগুলি লেখো। এর পুরো নাম হলো সাভিয়ার অ্যাকুরেট রেসপিরেটরি সিনড্রোম। রোগে প্রবল জ্বর হয়, তাপমাত্রা সর্বদা 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে। এছাড়াও কাশি, গলা ব্যথা, গা হাত পা ব্যথা, মাথার যন্ত্রণা ইত্যাদি দেখা যায়। রোগ বেশি দিন স্থায়ী হলে শ্বাসকষ্ট শুরু হয়। 2 জৈব সার ও অজৈব সারের মধ্যে পার্থক্যগুলি লেখো। জৈব সার অজৈব সার উৎস প্রধানত প্রাকৃতিকভাবে বিয়োজক দ্বারা উৎপাদিত উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক বিয়োজিত ও পাচিত জৈব পদার্থ। অজৈব সার মানুষ দ্বারা উৎপাদিত
অজৈব লবণ বা জৈব যৌগ যা উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক হয়। উৎপাদন: জৈব সারে তুলনামূলকভাবে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ কম থাকে। উদ্ভিদের পুষ্টি উৎপাদন সমৃদ্ধ হয়, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এনপিকে প্রভৃতি। হিউমাস সংযোজন: হিউমাস সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিউমাস সংযোজনের কোনো ভূমিকা নেই। দ্রাব্যতা: জলে দ্রবীভূত নয় বলে এই সার শস্য উদ্ভিদ ধীরে ধীরে গ্রহণ করে। জলে সহজে দ্রবীভূত হয় বলে উদ্ভিদ এই সার দ্রুত গ্রহণ করে। 3 খারিফ ফসল ও রবি ফসল কাকে বলে, উদাহরণ দাও। খারিফ ফসল: সাধারণত বর্ষার শুরুতে জুন জুলাইয়ে এই ধরনের ফসলের চাষ শুরু হয়, আর সাধারণত বর্ষার শেষে সেপ্টেম্বর অক্টোবরে এই ফসল তোলা হয়। খারিফ ফসলের ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ওপর। ধান, ভুট্টা, তুলো, চিনেবাদাম, সয়াবিন এরা হলো কয়েকটা খারিফ ফসল। রবি ফসল: সাধারণত শীতের শুরুতে অক্টোবর নভেম্বর এই ধরনের ফসলের চাষ শুরু হয়, আর মার্চ এপ্রিল মাসে ফসল তোলা হয়। রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল নয়। গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে এরা হলো কয়েকটা রবি ফসল। 4 অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগির 3টি জাতের উদাহরণ সহ বর্ণনা দাও। অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগিকে 3টে জাতে ভাগ করা হয়: ডিম উৎপাদনকারী জাত, মাংস উৎপাদনকারী জাত, উভগুণ সম্পন্ন জাত। ডিম উৎপাদনকারী জাত: এরা বছরে 150 থেকে 200 বা তারও বেশি ডিম পাড়ে, তাই ডিমের জন্যই এদের পালন করা হয়। উদাহরণ লেগহর্ন, মিনরকা। আর মাংস উৎপাদনকারী জাত: এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে, তাই শুধু মাংসের জন্য এদের পালন করা হয়। উদাহরণ আসিল, চিটাগাং, ব্রাহ্মা, কোচিন। আর উভগুণ সম্পন্ন জাত: এই ধরনের মুরগিদের থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম আর মাংস পাওয়া যায়। ডিম আর মাংস দুটোই পাওয়ার জন্য এদের পালন করা হয়। উদাহরণ হচ্ছে রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।